গুলি খাইছে একটা। আপনারা আমাদেরকে আমাদের দেশে পরাধীন করে রাখছেন। শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, কিন্তু শেখ হাসিনা একজন স্বৈরাচারী রাষ্ট্রনেতা। তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা। শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন 1996 সালে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি প্রথম প্রধানমন্ত্রী থাকেন। তারপর তিনি 2009 সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন। তারপর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন 2014 সালে। এরপরেই জমে আসল খেলা। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি হয়ে ওঠেন স্বৈরাচারী রাষ্ট্রনেতা। কোরিয়া ও রাশিয়ার মতোই স্বৈরাচারী হয়ে ওঠেন শেখ হাসিনা। 2014 সালে যখন তিনি নির্বাচিত হন, তার কোনো প্রতিদ্বন্দ্বী বা বিরোধী দল ছিল না। এই নিয়ে আন্তর্জাতিক মহলে একটি বিভিন্ন সমালোচনার শিকার হন। সেই জন্য 2018 সালে আবার নির্বাচনের সময়, সেই সময়ও তিনি তার প্রতিদ্বন্দ্বী এমনভাবে সাজিয়েছিলেন যে নিজের ইচ্ছা মতো কয়েকজন প্রতিদ্বন্দ্বী রেখেছিলেন, তার সাজানো গোছানো প্রতিদ্বন্দ্বী। তার কারণ 2014 সালে নির্বাচন হওয়ার পর আন্তর্জাতিক মহলে তিনি সমালোচনার শিকার হন। সেই জন্যই 2018 সালে তার ইচ্ছে মতো সাজানো গোছানো প্রতিদ্বন্দ্বী রেখে দেন 2018 সালে নির্বাচনে। শেখ হাসিনা হলেন একজন কট্টর স্বৈরাচারী শাসক। শেখ হাসিনা তিনি বারবার একই কথা বলেন, বাংলাদেশ একটি গণতন্ত্র রাষ্ট্র। কিন্তু এটা কি আসলেই গণতন্ত্র রাষ্ট্র? যে দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার থাকে না, সেটা কখনোই গণতন্ত্র রাষ্ট্র হতে পারে না। সেটা হবে একনায়কতন্ত্র রাষ্ট্র বা স্বৈরাচারী রাষ্ট্র। বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন। বাংলাদেশের টোটাল জনসংখ্যা রয়েছে 177 মিলিয়ন বা 17,70,00,000। সেখানে কোটা আন্দোলন হওয়াটাই বেশি প্রয়োজন বলে মনে হয়। এখানে যদি দেখা হয়, বাংলাদেশে 2 লক্ষ মুক্তিযোদ্ধা রয়েছে। এই 2 লক্ষর জন্য 30% কোটা সংরক্ষণ রয়েছে। বাংলাদেশে 20 লক্ষ প্রতিবন্ধী রয়েছে, তাদের জন্য 1% কোটা সংরক্ষণ রয়েছে। বাংলাদেশে উপজাতি রয়েছে 16 লক্ষ, সেখানে 5% কোটা সংরক্ষণ রয়েছে। নারীদের জন্য 10% কোটা সংরক্ষণ এবং বিশেষ জেলার জন্য 10% কোটা সংরক্ষণ। এখানে টোটাল মানুষ রয়েছে 2.5%। বাংলাদেশের টোটাল জনসংখ্যার 2.5% মানুষের জন্য 56% কোটা সংরক্ষণ রয়েছে। আর বাকি 97.5% মানুষের জন্য মাত্র 44% সিট রয়েছে। তাহলে মানুষ পড়াশোনা করার কি দরকার? এখানে মানুষ মেধাবী হয়েও কি আসল জায়গাটা পাবে? মানুষ চাকরি পেতে গেলে এখানে কোটাই তো সবকিছু এক সাইডে রেখে দিয়েছে এই কোটা সংরক্ষণের জন্য। মাত্র 2.5% মানুষের যদি 56% সংরক্ষণ থাকে, তাহলে 97.5% মানুষ এর পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। সেখানে মাত্র 44% সিট রয়েছে। তাহলে মেধাবী ছাত্রদের কি হবে? মেধাবী ছাত্ররা কখনোই চুপ থাকবে না, তারা সব সময় সত্যের জন্য, ন্যায়ের জন্য আওয়াজ করবেই, এটাই বাস্তব। এই কোটা সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বীরের মতো জীবন দিলেন সাঈদ নামক ছেলেটি। গুলি খাইছে একটা। এই স্বৈরাচারী পুলিশের একবারও কি হাতটা কাঁপলো না? একজন ছাত্রকে আমি হত্যা করছি, তার বুকে একের পর এক গুলি চালাতে লাগলো এই পুলিশ। তার বোনের কত আর্তনাদ। আমার ভাইয়ের এত মেধা ভাই, আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে, আমার ভাই এইটে পাচ্ছে, আমার ভাই মেট্রিকে পাচ্ছে, ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি। তার বোন জানতো না পড়াশোনা কি, মেধা কি, কিন্তু এই সাঈদ নামক মেধাবী ছাত্রকে হত্যা করলো হাসিনা সরকারের পুলিশ। ধিক্কার জানায় এমন পুলিশকে যারা ছাত্রকে হত্যা করে। পুলিশ হলের ভিতরেও হামলা চালাচ্ছে, সেই জন্য হলে টাকা যাচ্ছে না, এই জন্য হল ছেড়ে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের প্রশাসনের কারণে আমাদেরকে এই পরিস্থিতি পড়তে হয়েছে। কারণ যে দেশের সরকার ছাত্রদেরকে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের উচিত গদি থেকে পদত্যাগ করা উচিত। আওয়ামী লীগের সরকার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ গঠন করে থুয়েছে, আর সেখানে তাদের ব্যবহার এবং আচরণ দেখলে বোঝা যাবে এরা গোন্ডা বাহিনীর থেকেও নিকৃষ্ট। এরা নাকি ছাত্রলীগ। বর্তমান সময়ে
এই আধুনিক যুগে, এই ইন্টারনেটের যুগে, এই টেকনোলজির যুগে মিডিয়া একটি বড় ধরনের গুরুত্ব পেয়ে থাকে। কিন্তু এই গদি মিডিয়া যে সরকারের চটি চাটার মতো কাজ করে, এই গদি মিডিয়াকে ধিক্কার জানায়। এই গদি মিডিয়া চাইলে অনেক সমাজের জন্য, জনগণের জন্য কাজ করতে পারে, কিন্তু এই গদি মিডিয়া সবসময় কাজ করে ক্ষমতাসীন সরকারের হয়ে। এবং তারা পুলিশ দাঁড়িয়ে আছে, এটা বলেন শিক্ষার্থী আপনারা এবং নিউজ করেন বাতাবি লেবু, শিক্ষার্থী সাবধানে কাজ করবেন। এই গদি মিডিয়া সব সময় কমলা লেবু, বাতাবি লেবু নিউজ করতে পারে, কিন্তু গুন্ডা বাহিনী, পুলিশ বাহিনী যখন সাধারণ জনগণ, সাধারণ ছাত্রদের উপরে হামলা করে, এই হামলার ভিডিও তারা তৈরি করতে পারে না। পুলিশ বাহিনী যখন জনগণের উপরে, ছাত্রদের উপরে হামলা করে, এই গদি মিডিয়া সেই ভিডিও ফুটেজ মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে না, কারণ এরা জানে সত্যের হয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই আমাদের মতো সাংবাদিকের মৃত্যু, আমাদের মতো সাংবাদিকের নিউজ চ্যানেলগুলো ব্যান করে দেওয়া হবে। সেই জন্যই এরা কথা বলে না। কারণ 2023 সালে বাংলাদেশে 3 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। মোস্ট ক্রিমিনাল দেশের তালিকায় বাংলাদেশকে 20 নম্বর স্থানে রাখা হয়েছে। বাংলাদেশে প্রতি ঘন্টায় 105 জন মানুষ মারা যায়। বাংলাদেশে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 155 জন পুলিশ অফিসার রয়েছে, কিন্তু এই পুলিশ অফিসাররা কখনো জনগণের হয়ে কাজ করে না। এরা কাজ করে বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার হয়ে কাজ করে, তারা আওয়ামী লীগের হয়ে কাজ করে, এরা কোনো জনগণের কাজ করে না। এমন পুলিশ থেকে কি লাভ যারা সাধারণ জনগণের হয়ে কাজ করতে পারে না? পৃথিবীতে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে হাইব্রিড শাসন চলে। পৃথিবীতে প্রত্যেকটি দেশে নির্দিষ্ট একটা শাসন রয়েছে, যেমন কোরিয়াতে স্বৈরাচারী শাসন, কোনো জায়গায় ইসলামিক শাসন, কোনো জায়গায় গণতান্ত্রিক শাসন, কোনো জায়গায় কমিউনিস্ট শাসন। এক এক দেশে এক এক রকম শাসন রয়েছে, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রনেতা শেখ হাসিনা তার মুখে বারবার বলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। কিন্তু এ কেমন গণতান্ত্রিক রাষ্ট্র? বাংলাদেশকে হাইব্রিড শাসন হিসেবে তুলে ধরা হয়। এটা হলো বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনার আসল শাসন। বাংলাদেশে দরিদ্র সীমার নিচে 18.7% মানুষ বসবাস করে। এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশে প্রতি 10,000 মানুষের মধ্যে 307 জনের কোনো রকমের ঘরবাড়ি নেই, কিন্তু সরকারের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশে সাধারণ মানুষের স্বাধীনতার অধিকার রয়েছে 40%, যা এই তালিকায় সারা পৃথিবীতে এই স্বাধীনতা দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে 125 নম্বর স্থানে। আপনারা আমাদেরকে আমাদের দেশে পরাধীন করে রাখছেন, বিবেকে বাঁচে না। আপনারা জানেন কোনটা ন্যায় কোনটা অন্যায়। যেই দেশে মানুষের স্বাধীনতা হরণ করা হয় সেই দেশ কারাগার, একটা জেলখানা বলা যেতে পারে। এটা হলো বর্তমানে বাংলাদেশের স্বৈরাচারী রাষ্ট্রনেতার আসল শাসন। মানুষের যেখানে মৌলিক স্বাধীনতা দিতে পারে না, ব্যক্তি স্বাধীনতা দিতে পারে না, সেটা ফ্যাসিবাদী শাসন বলা হয়। যেমন ইতালির মুসোলিনও এই ধরনের শাসক ছিলেন। ইতালির মুসোলিন বলতেন রাষ্ট্রই সব, রাষ্ট্রের বাইরেও কিছু নেই, রাষ্ট্রের আগেও কিছু নেই, রাষ্ট্রের পরেও কিছু নেই। ইতালির মুসোলিন কখনোই সাধারণ মানুষের মৌলিক স্বাধীনতা দেয়নি, ব্যক্তি স্বাধীনতা দেয়নি, শুধু মনে করতো রাষ্ট্রই সব।